অনেক দিন পরে এই গ্রামে আসলাম। গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গেছে, দিনে দিনে এর সৌন্দর্য আরো বেড়ে গেছে। ঠিক বলেছ। আসলে গ্রামের লোকগুলো তো খুব ভালো, সর্বক্ষণ চেষ্টায় থাকে কি করলে গ্রামের উন্নতি হবে। সেই জন্যই আর কি গ্রামটাকে আরো সাজিয়ে রাখার প্রচেষ্টা। এই যে এখন এই খেতে বসে আছি, কি ভালো লাগছে। বসন্তের কোকিলের আওয়াজ, মিষ্টি বাতাস, মনটা পুরো ভরে যাচ্ছে। গ্রামে থাকতে এতই যখন মন চায়, তাহলে কেন খোকার সঙ্গে শহরে গিয়ে থাকো? আমরা এই বুড়ো বুড়ি গ্রামের বাড়িতে একাই কি কষ্ট করে দিন কাটাই, একবার ভাবো তো। তোমাদের দুজনে যদি মাঝে মাঝে আসে তাহলে তো আমাদেরও খুব ভালো লাগে, তা নয় আলে কালে একবার। আপনি মিছিমিছি রাগ করছেন মা। আমরা সব সময় চাই বারবার এই গ্রামে ছুটে আসার। বাবা মায়ের আশ্রয় তো এক শান্তির আশ্রয়, কিন্তু কি করব বলুন তো, আপনার ছেলের যা চাকরি, ছুটি পাওয়া যায় না। এই যে এখন 15 দিনের জন্য আপনার ছেলে এখানে এসেছে, তা যে কত কাঠখড় পুড়িয়ে তা শুধুমাত্র আমিই জানি। উফ, ছুটি তো হচ্ছিলই না। আপনার ছেলের কি চিন্তা, বারবার বলছিল জানেন, বাবা মাকে কথা দিয়ে দিয়েছি যাব বলে। এখন যদি বস ছুটি না দেয় তাহলে তো কি হবে, এই নিয়ে তো চিন্তায় তার ঘুম উড়ে যায়। শেষ মুহূর্তে বস রাজি হলো বলেই রক্ষে। ছেলেটাকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পেরেছি। ও যখন পড়াশুনো শেষ করলো তখন তো বলেছিল এই গ্রামেই থাকবে, বাবার সঙ্গে চাষবাসের কাজে সাহায্য করবে। আমাদের দুই বুড়ো বুড়িকে ছেড়ে ও কোথাও যাবে না। কিন্তু তা কি হয় বলতো? এত বছরের পরিশ্রম, এত বছরের সাধনা, তাকে আমি এই চাষবাস করে নষ্ট করতে দেব? হ্যাঁ, চাষবাস অবশ্যই ভালো জিনিস, কিন্তু ও তো পড়াশোনা শিখেছে, সেটাকে যদি কাজে না লাগায় তাহলে যে ভবিষ্যতে আমার ছেলেটা গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাবে। মা হয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে ছেলের ভবিষ্যৎকে কি করে বিসর্জন দিতে দিই বলতো? তাই বলেছি যে ও যাতে নিজের জীবন গুছিয়ে নেয় শহরে গিয়ে। শহরে বড় চাকরি করবে, 10 জনের মধ্যে একজন হবে, এটাও তো একটা মায়ের স্বপ্ন। নিজের বুকে পাথর চাপা দিয়ে আমি ছেলেকে শহরে পাঠিয়েছি। একটা মায়ের যে কি কষ্ট। বুঝি মা, বুঝি, সবই বুঝতে পারি। দেখো, কথা বলতে বলতে কিন্তু সূর্যের তেজ বাড়ছে, বেলা হতে চললো। এই গরমে এই মাঠে বসে থাকলে তোমার আবার শরীর খারাপ করবে। যাও যাও, তুমি ঘরে যাও, আমি বরং পুকুরে 4টে ডুব দিয়ে আসি। শহরে তো ওই বাথরুমেই স্নান করতে হয়, পুকুরের ঠান্ডা জলে স্নান করার যে কি মজা, সে আমি এই কটা দিন এসেই টের পেয়েছি। যাও মা, তুমি আর অপেক্ষা করো না আমার জন্য, চলে যাও। আমি পুকুরে স্নান করে তারপরে কলসিতে জল ভরে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসিস কিন্তু। দুপুরে রান্না বান্না সব একসঙ্গেই করব। খবরদার বলে দিচ্ছি কিন্তু মা, আমি বাড়ি না ফেরা অবধি তুমি রান্নাঘরের ধারে কাছেও ঘেসবে না। আজকে আমি সমস্ত রান্না করব। রান্না বান্না তো আমি সবকিছু করি, এই কটা দিন এসে তো তুই আমায় একদম রান্নাঘরে ঢুকতে দিচ্ছিস না। ঠিক আছে, তুই করিস, কিন্তু আমায় একটু সাহায্যটা করতে দিস। আচ্ছা, তাই হবে খন। বাবা, জমি থেকে কখন এলে? সে অনেকক্ষণই এসেছি। তোমরা শাশুড়ি বৌমা তো গ্রামে ঘুরতে চলে গেলে। বৌমা শহরে থাকে, গ্রামের পরিবেশ একটু না ঘুরিয়ে দেখালে হয় কি? চা খাবে তো? না, এই অবেলায় আর চা খাবো না। যাই হোক, গেলে তো দুজন মিলে, এলে একা। বৌমা কোথায়?
ও বলল পুকুরে স্নান সেরে কলসিতে জল ভরে একেবারে আসবে। আমি যেন বাড়ি ফিরে যাই। সত্যি বৌমা কিন্তু আমাদের খুব ভালো হয়েছে। শত কপাল গুণে ভালো হলে এইরকম একটা মেয়েকে বউ করে নিয়ে আসা যায়। তা তুমি ঠিক কথাই বলেছ। আমিও খানিক দুশ্চিন্তায় ছিলাম ব্যাপারটাকে নিয়ে। বিয়ের পর শ্বশুর বাড়ি ছেড়ে বরকে নিয়ে সেই শহরে চলে গেল। তারপর এই গ্রামে মা বাবার কাছে ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল আমার। কিন্তু না, এখন বৌমার সাথে থেকে বুকটা খানিক হালকা হলো। বুঝতে পেরেছি, আর যাই হয়ে যাক, আমাদের ছেলে বৌমা আমাদের ছেড়ে থাকবে না। কি জানি আমার কথা শুনবে কিনা। যাই যাই, পা চালিয়ে এবার বাড়ির দিকে যাই। তুমি বসে রইলে কেন এখনো? যাও যাও, বাজারটা শেষ হোক। বৌমা ফিরলেই রান্নাঘরে ঢুকে রান্না বসাবো। বাজারে তো যাব, কিন্তু কি রান্না করবে সে তো আর বললে না। বাজারের ফর্দটা না ধরালে বাজারটা করব কি করে? মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, পুঁই শাকের চচ্চড়ি করব, আর একটু খাসির মাংস। আর হ্যাঁ, কাঁচা আম আনতে কিন্তু ভুলো না। ছেলে আমার শেষ পাতে আমের চাটনি খেতে খুব ভালোবাসে। সে কি মা, বাবার বয়স হয়েছে আর রোদ্দুরটা কত চড়া দেখেছেন? এই বয়সে আপনি বাবাকে বাজার করতে পাঠাচ্ছেন? আহা, রোজ তো আমিই বাজারে যাই, অভ্যাস আছে আমার, কিচ্ছু হবে না। রোজ আপনি যান বলে এখনো কি আপনি যাবেন? এখন আপনার ছেলে এসেছে, আপনার ছেলেই সব বাজার করবে। থাক না বৌমা, কটা দিনের জন্য ঘুরতে এসেছে, একটু শান্তিতে থাকতে দাও ছেলেটাকে। এখন আর এইসব বাজার দোকানের বোঝা ওর উপরে চাপিয়ে দিও না তো। বোঝা? এটাকে বোঝা বলে? বয়সকালে বাবা মায়ের দায়িত্ব নেবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বাবা, আমি কিন্তু বলে দিলাম, আপনি আজকে কোনো মতেই বাজারে যাবেন না। আমি আপনার ছেলেকে বলছি, সেই বাজারে যাবে। কেটে গেল বেশ কিছুক্ষণ। তারপর এই নাও, যা যা বলেছিলে তোমার পছন্দ মতো সবই নিয়ে এসছি। গিন্নি, এবার রান্নাটা চাপাও, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাপাচ্ছি গো চাপাচ্ছি। পেটুক লোক একটা, খিদে একটু সহ্য হয় না বলো তোমার? যদি খুব বেশি খিদে পায় তাহলে দাওয়ায় গিয়ে বসো, মুড়ি বাতাসা দিচ্ছি। কিছুক্ষণ পরেই রান্না হয়ে গেলে খেতে ডাকবো। না না, এই অবেলায় আর মুড়ি বাতাসা খাবো না। তুমি বরং একবারেই রান্নাটা চাপাও, আমি একবারেই বরং ভাত খেয়ে নেবো। বৌমা, তুমি কি মুড়ি ঘন্ট করতে পারো? না মা, মুড়ি ঘন্ট আমি পারি না। কি করে করতে হয় বলুন, আমি চেষ্টা করব। বেশি কিছু নয়, ডুমো ডুমো করে আলু কেটে মাছের মাথা, গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করতে হয় কষিয়ে কষিয়ে। আর তারপর নামাবার সময় একটু ঘি আর গরম মশলা, ব্যাস। ঠিক আছে, আজকে তুমি এই রান্নাগুলো করে নাও, তারপরে রান্নার শেষে আমি একটু মুড়ি ঘন্ট করব। তুমিও দেখে দেখে শিখে যাবে। ঠিক আছে মা, তাই হবে। আহ, বৌমা আসার পর যেন রান্নার স্বাদগুলো আরো বেড়ে গেছে। বৌমা, তোমার রান্নার হাত কিন্তু খাসা। তার বলতে, সব কিছু কিন্তু একা হাতেই করেছে। না না বাবা, সবকিছু আমি একা হাতে করিনি। মা আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে আর সাহায্য করেছে। আর আপনি মিথ্যে কথা কেন বলছেন মা? মুড়ি ঘন্টটা তো নিজের হাতেই রান্না করেছেন। হয়েছে হয়েছে, আর বেশি কথা বলতে হবে না খাওয়ার সময়। তোমরা এখন সবাই একটু ধীরে সুস্থে ভালোভাবে খাও তো দেখি। বৌমা কিন্তু আমাদের খুব ভালো হয়েছে, এত সুন্দর মিষ্টি বৌমা। যাক বাবা, যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হয়নি। এবার খানিক নিশ্চিন্ত হলাম। আমার ছেলেকেও খুব যত্ন আত্তি করে। বিয়ে দিয়ে কি শুধুমাত্র মেয়ের মাই কি চিন্তায় থাকে গো? একটা ছেলের মায়েরও অনেক চিন্তা। বউ ঠিক করে ছেলের যত্ন আত্তি করবে কিনা, ঠিক মতো সব দেখাশুনো করবে কিনা, মানিয়ে গুছিয়ে থাকবে কিনা, হাজারো চিন্তা থাকে ছেলের মায়ের। তবে বৌমাকে দেখে আমি খুব নিশ্চিন্ত। নাও নাও, রাত হলো,
মশারিটা খাটিয়ে দিচ্ছি, শুয়ে পড়ো। রাত জাগলে আবার তোমার শরীর খারাপ হবে। তোমার নিশ্চয়ই মনে আছে যে কি উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। মা বাবার আদর পেয়ে নিজের উদ্দেশ্য থেকে সরে এলে না তো? না গো না, সবই মনে আছে। গ্রামে এসছি তো গ্রামের বাড়িটাকে বেচে দেওয়ার জন্য। আমাদের আশ্রমের কাজ কিছুটা বাকি আছে। আশ্রমে এখনো দোতলার কাজটা এখনো চলছে। দোতলার কাজটা একবার শেষ হয়ে গেলে বাবা মাকে গিয়ে ওখানে রেখে দিয়ে আসবো। ঠিক তাই, বাবা মাকে যদি বলে কয়ে এই বাড়িটা বেচার কথা ভাবো তাহলে ওনারা রাজি হবেন না, আর আমাদের হবে শতেক জ্বালা। দেখাশোনা করতে পারবো না সবকিছু। তুমি বরং লুকিয়ে লুকিয়ে বাড়িটা বেচার ব্যবস্থা করো। হারান চাচাকে তো বলে রেখেছি, দেখি কতটা কি হয়। কাল বরং আমি একবার যাব। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করো, তাহলে আমরাও এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। বৌমা, এ কি শুনছি, কালকে নাকি হারান আমাদের জমিটা দখল নেবে? তুমি নাকি জমিটা হারানকে বেচে দিয়েছো? খোকা তোমায় সাহায্য করেছে, এ কথা কি সত্যি? হ্যাঁ মা, যা শুনেছেন একদম সব সত্যি। কিন্তু জমি বাড়ি বেচে দিচ্ছ, আমরা কোথায় থাকবো? তোমরা তো শহরে চলে যাবে, আর আমরা দুজন বুড়ো বুড়ি, আমাদের কি হবে সে কথা একবারও ভেবে দেখেছো? আশ্রম আশ্রম তো হচ্ছেই। আপনাদের চিন্তা আমাদের মাথায় সবার আগে রয়েছে, তাই আপনাদের ব্যবস্থা করেই আমরা সবকিছু সিদ্ধান্ত নিয়েছি। হায় 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 ঈশ্বর, ঠকে গেলাম, আমরা ঠকে গেলাম। দেখলে, ভেবেছিলাম আমাদের বৌমা খুব ভালো হয়েছে, এখন দেখো ছেলেকে হাতে করে আমাদের এই জমি বাড়ি সব বেচে দিয়ে আমাদের শেষ ঠিকানা আশ্রম বানিয়ে দেবে। বাদ দাও, এসব নিয়ে আর তুমি দুঃখ করো না। এরা আমাদের বৃদ্ধকালের সরলতাকে ঠকিয়েছে। কপালে সুখটাও তো থাকা দরকার ছিল। কপালে যদি সুখ না থাকে তাহলে হাজার তুমি সুখ সুখ করে চেল্লালেও তোমার কপালে আর সুখ আসবে না। ভগবান তো আমাদের কপালে সুখই নেই, বরং তুমি এরকম আহাজারি করলে তোমারই বরং শরীর খারাপ করবে। তার থেকে বরং যা হচ্ছে সেটাই মেনে নাও। আর কি করব বলো? পারছি না গো, পারছি না। শ্বশুর মশাইয়ের এই ভিটে যখনই বিয়ে হয়েছিল তখনই আমি প্রথম তো এই বাড়িতেই এসে উঠেছিলাম। কি করে সবকিছু ভুলে যাব বলো তো? ছেলে বৌমার এই অন্যায় আবদার যে আমি রক্ষা করতে আর পারছি না। যা হবার তা তো হয়েই গেছে। হারান চাচাকে জমিটা বিক্রি করা হয়ে গেছে। আপনার ছেলে এখন গেছে টাকা নিয়ে আসতে। কাল সকালে গাড়ি আসবে, সবকিছু জিনিসপত্র গুছিয়ে রাখবেন। কালকেই আমরা আশ্রমের উদ্দেশ্যে রওনা দেব। এটা কোথায় বলো তো? ছেলে বউ আমাদের কোথায় এনে ফেললো? এত বড় বাড়ি, দেখে তো আশ্রম বলে মনে হচ্ছে না। আমারও তো সেটাই মনে হচ্ছে। গাড়ি করে যখন আসলাম কতটা দূর দেখতে পেয়েছিলে। আমাদের সাথে এরা যে কি করতে চাইছে কিছুই যে বুঝতে পারছি না। আশ্রম হলে তো এখানে অনেক মানুষজন থাকতো আরো। এই বাড়িতে তো আমরা মাত্র 4 জন। কি মা, কি এত ভাবছেন আপনারা স্বামী স্ত্রী মিলে? এটা কোথায় এনেছো তোমরা আমাদের? এখানে তো আরো কোনো বয়স্ক মহিলাদের দেখতে পাচ্ছি না, কাউকেই তো দেখছি না। এটা কি আশ্রম সত্যি সত্যি? হ্যাঁ, আশ্রম, আনন্দ আশ্রম। আপনার ছেলে কষ্ট করে উপার্জন করে এই দোতলা বাড়িটা বানিয়েছে। তোমরা আমাকে এত শখ করে শহরে নিয়ে এসে পড়াশোনা করিয়ে এখানে চাকরি করতে পাঠিয়েছো। এখানে আমি বউকে নিয়ে শহরে থাকবো, আর ওখানে আমার বয়স্ক বাবা মা এই একটা গ্রামে পচে মরবে? তাই কখনো হয়? একটা বাবা মায়ের যেমন তার সন্তানের প্রতি দায়িত্ব থাকে তাকে মানুষের মতো মানুষ করে তোলার, একটা সন্তানেরও তেমন দায়িত্ব থাকে বৃদ্ধ বয়সে বাবা মাকে নিরাপদ আশ্রয় দান করার। আর আপনার ছেলে তো তাই করেছে। শুধুমাত্র বাবা মাকে নিজের কাছে রাখবে বলেই ওই বাড়িটা করেছে। আর এই বাড়ির নাম দিয়েছে আনন্দ আশ্রম, যেখানে আমরা 4 জন মিলে আনন্দের সঙ্গে বসবাস করব। মা, পাজি মেয়ে একটা,
এতদিন ধরে এই বয়স্ক শ্বশুর শাশুড়িকে কি কষ্টটাই না দিয়েছো। আমরা তো আপনাদের কোনো কষ্ট দিইনি, আপনারাই আমাদের দুজনকে খারাপ মানুষ ভেবে যা ইচ্ছা তাই ভেবে গেছেন নিজেদের মতো করে। এতে আমাদের কি দোষ? সত্যি কথাটা তখন বলে দিলে কি হতো, তাহলে তো এত কষ্ট পেতাম না আমরা। মা বাবা, তোমাকে দুজনকে তো পুরো একবারে অবাক করে দিয়েছি আমরা, কি বলো? শোনো, ওসব আর দুঃখ কষ্ট আর এখানে একদমই নয়। আমরা এই চারজন মিলে এই বড় বাড়িতে একবারে ভালোভাবে থাকবো এবার থেকে।